আমি আজকে এমন কিছু জিনিস বলবো যেটা আমি আসলে কখনো ভাবিনি যে ক্যামেরার সামনে আমি আসলে এগুলো প্রকাশ করব। কিশোর গ্যাং 143 গ্রুপের লিডার প্রিন্স মামুন, আমি তার সাথে কোনো রকম সম্পর্ক গড়ে তুলতে রাজি ছিলাম। প্রথম প্রথম আমি আসলে মামুনকে খুব গরিব, অসহায়, সে শাকিব খান হতে চায়, এইসব দেখে আমি আসলে খুব মায়ে পড়ে গিয়েছিলাম। একটা বছর সে আমার পিছে ঘুরেছে। সে মাদক, বিদেশে নারী পাচারকারী, গাজীপুর থেকে ঢাকায় ডেকে এনে রেপ করেছিল। টিকটকের আড়ালে এইসব জিনিস সে করে আসতো এবং তার গ্রুপ করে আসতো। সে আমাকে টার্গেট করেছিল বিকজ সে একটা সোশ্যাল একটা অবস্থানে উঠে আসতে চায়। সিনেমাতে আপনারা ভিলেন বলতে যেই ধরনের ক্যারেক্টার বোঝায় বা ভিলেন লিডার বলতে যেই ধরনের ক্যারেক্টার বোঝায়, উনি একটা সেই ধরনের ক্যারেক্টার। প্রিন্স মামুন এবং তার পরিবার আমাকে দাবার খুঁটি হিসেবে ব্যবহার করেছেন। উনি যখন লাল পানি নীল পানি খেয়ে লাইভে আসেন এবং অনেকগুলো ইমোশনাল ডায়লগ দেন, তখন আসলে মানুষও খুব ইমোশনাল হয়ে যায়। আমি আসলে একটা কথা সবসময় বলি যে যারা প্রতারক তারা দেখতে যেমন সুন্দর হয়, তাদের কথাবার্তাও খুব কনভিন্সিং হয়। তারা জায়গা বুঝে, অবস্থান বুঝে, সময় বুঝে তাদের কথার ধরনও পাল্টে ফেলে। সে যেমন আদালত প্রাঙ্গণে যে সে তখন খুব গরিব হয়ে যায়, সে তখন ক্ষমতাহীন হয়ে যায়, সে তখন ছোট মানুষ হয়ে যায়। আবার যখন দেখা যায় যে ইন রিয়েল লাইফে সে কিন্তু অনেক রেসপন্সিবল, সে একটা ফ্যামিলি সামলাচ্ছে, সে টাকা পয়সা ইনকাম করছে, সে ব্যবসা বাণিজ্য দিচ্ছে। তো আমি আজকে এমন কিছু জিনিস বলবো যেটা আমি আসলে কখনো ভাবিনি যে ক্যামেরার সামনে আমি আসলে এগুলো প্রকাশ করব। আমি ততদিন চেষ্টা করে গেছি যতদিন আমি ভেবেছি যে হ্যাঁ, আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনোভাবে আমাদের সম্পর্কটা ঠিক করে দিবে এবং সম্পর্কের মধ্যে যে সম্মানের জায়গাটা আছে সেটা আমি রাখবো। অনেক কন্টেন্ট ক্রিয়েটারই তার জন্য সহমর্মিতা প্রকাশ করে অনেক ভিডিও বানিয়েছেন এবং অনেক অ্যাকুজিশন দিয়েছেন আমাকে যে কেন আমি মামুনের এগেনস্টে স্টেপ নিচ্ছি। তো আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদের কাছে মামুন হঠাৎ করে ইমোশনাল কথাবার্তা দিয়ে খুব হিরো হয়ে গেল। একটা টাইমে আপনারাই ওকে নিয়ে অনেক ট্রল করতেন এবং তার আসল রূপগুলো ধরে তোলার চেষ্টা করেছেন। তো যারা ভুলে গেছেন ব্যাক টু 2020-2021 সালের কথা, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে কিশোর গ্যাং 143 গ্রুপের লিডার প্রিন্স মামুন এবং তার গ্রুপের নির্দেশে বাংলাদেশে অনেক ধরনের অপরাধ সংঘটিত হয়ে আসছে। মাদক থেকে শুরু করে নারী পাচার, এই ধরনের যত রকম অন্ধকার জগতের যত রকম অপরাধ হওয়ার কথা তার লিডে তার গ্রুপের সদস্যরা করে আসছে। অনেকেই জানেন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলোই প্রকাশ পেয়েছে। এর মধ্যে খন্দকার বাড়ির মধ্যে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারি, দিয়াবাড়িতে 2 কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারি, রংপুরে মারামারির ঘটনা এবং ফাইনালি 2021 সালে প্রিন্স মামুনকে যখন র্যাব জিজ্ঞাসাবাদে করার জন্য তার বাসায় এসে তাকে নিয়ে যায় এবং ডিবিতে যে সে মুচলেখা দিয়ে আসে, সে বারবার অপরাধ করে, তার গ্রুপ বারবার অপরাধ করে, তার সংগঠন কিশোর সংগঠন যেটা বলে, কিশোর গ্যাং যেটা বলে। প্রিন্স মামুনের কিশোর গ্যাং কিন্তু অনেক শক্তিশালী, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, আমিও প্রথম জানতাম না। তো সে বারবার তার সুন্দর চেহারা, তার কম বয়স, তার প্রতিবন্ধী ভাই বোন, সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এসব বলে সে কিন্তু বারবার মুচলেকা দিয়ে বের হয়ে যায় এবং বারবার সে একই অপরাধ, মারপিট থেকে শুরু করে, সে ব্যক্তিগতভাবে মারপিট থেকে শুরু করে, সে মাদক, সে নারী কেলেঙ্কারি, সে নাইট ক্লাব জাতীয় জিনিস বা বিদেশে নারী পাচারকারী, টিকটকের আড়ালে এইসব জিনিস সে করে আসতো এবং তার গ্রুপ করে আসতো। তারপরে 2021 সালে সে প্রায় একটা বছর কিন্তু আমার পিছনে ঘুরে সে আমার সাথে সম্পর্ক স্থাপন করেছে। ওই টাইমটাতে তার খুব খারাপ সময় যাচ্ছিল, তার সমস্ত সোশ্যাল মিডিয়া আইডিগুলো ব্যান হয়ে গিয়েছিল এবং সে একটা আইনি প্রসেসের মধ্যে দিয়ে র্যাব এবং ডিবির তত্ত্বাবধানে ছিল, যাদের কাছে সে বারবার মুচলেখা দিয়ে আসছে বা জবানবন্দি দিয়ে আসছে তার অ্যাক্টিভিটিসের জন্য। তো ওই টাইমে তার খুব বড় একটা লিফটের দরকার ছিল এবং সে আমাকে আমার ডিভোর্সের কারণে আমি যে মানসিক খারাপ অবস্থানের মধ্যে ছিলাম এবং আমার অসুস্থ সন্তানদেরকে দিয়ে মানসিক একটা চাপের মধ্যে দিয়ে বা একাকিত্বের মধ্যে দিয়ে যাচ্ছিলাম,
সেই টাইমে সে সে এবং তার পরিবার কিন্তু আমাকে টার্গেট করে, এবং সে আপনাদেরকেও বলেছে যে 6 মাস সে আমাকে দেখেনি। আসলে 6 মাস আমি ওর সাথে কোনো দেখা দিতে চাইনি, এবং আমি তার সাথে কোনো রকম সম্পর্ক গড়ে তুলতে রাজি ছিলাম না। সে এবং তার পরিবার এবং তার গ্যাং এবং তার গ্রুপের সদস্য সবাই মিলে আমাকে এমন একটা নির্ভরতার জায়গা দেখিয়েছিল যে যেই কারণে আমি তখন আসলে খুব একটা নির্ভরতার জায়গা খুঁজছিলাম, যেটা সে আমাকে কনভিন্স করতে পেরেছিল। এবং আমি এই মুহূর্তে টের পাচ্ছি যে প্রতারকরা আসলে জায়গা বুঝে বুঝে তাদের চাল এবং তাদের কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটিস পরিবর্তন করে। ওই সময় তার একটা বছর সে আমার পিছে ঘুরেছে। প্রিন্স মামুনের মতো একজন সেলিব্রিটি, যার তখনই 12 মিলিয়ন ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে, তার কিন্তু আমার মতো বয়স্ক, দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোনো মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না। তার তার অনেক অনেক মেয়ে ছিল, বাট সে আমাকে টার্গেট করেছিল বিকজ সে একটা সোশ্যাল একটা অবস্থানে উঠে আসতে চায় এবং শক্ত একটা খুঁটি যাতে পায়, সেই জন্যই সে কিন্তু আমাকে টার্গেট করেছিল। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ভুলে গেছেন, 2021 সালে শিশি মারু নামের একজন টিকটকার ছিল, যে একটা মেয়ে ফ্যানকে ময়মনসিং বা গাজীপুর থেকে ঢাকায় ডেকে এনে রেপ করেছিল, এবং তখন টিকটকের উপর খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়েছিল। তো আমি এটা বলতে চাই যে প্রিন্স মামুনের গ্রুপ 143 কিশোর গ্যাং, যেটা তারা ভয়াবহ ধরনের অন্ধকার জগতের মানুষ, এবং তারা এমন কোনো অপরাধ নাই যেটা করে নাই। এটা আমি অনেক পরে জানতে পেরেছি। প্রথম আমি আসলে মামুনকে খুব গরিব, অসহায়, এবং তার ফ্যামিলিতে প্রতিবন্ধী ভাই বোন, এবং সে একমাত্র উপার্জনক্ষম, এবং সে সুন্দর ড্যান্স করতে চায়, এবং সে শাকিব খান হতে চায়। এইসব দেখে আমি আসলে খুব মায়ায় পড়ে গিয়েছিলাম, এবং আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, সে যদি আমার সামাজিক অবস্থান বা অর্থনৈতিক অবস্থান তাকে কোনো একটা লিফট দিতে পারে, সে যদি একটা ভালো অবস্থানে যেতে পারে, সে যদি এডুকেটেড হতে পারে, সে যদি পড়ালেখা করে নিজের ক্যারিয়ারটা গড়ে নিতে পারে, সেই হিসেবেই কিন্তু আমি তাকে সাপোর্ট দিয়ে আসছিলাম, এবং সাপোর্ট দেওয়ার মনোভাবটা কিন্তু আমার মধ্যে ছিল। তো আমি তাকে তার জায়গা থেকে এনে আমার অবস্থানে নিয়ে এসেছিলাম, এবং তাকে পড়ালেখা করিয়েছিলাম, এবং তার যা যা দরকার একটা মানুষের, এনআইডি কার্ড বলেন বা যেটা দরকার, এডুকেশন কোয়ালিফিকেশন বলেন, যতটুকু সাপোর্ট দরকার। এবং তার মধ্যেও তার মনের অনেক কিছু ইচ্ছা ছিল, তার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তার গ্রামের বাড়ি হবে, বা তার ফ্যামিলির স্ট্যাটাসটা ঠিক হয়ে যাবে, ফ্যামিলির সবাই খুব সলভেন্ট হয়ে যাবে। এসব ব্যাপারেও ফিনান্সিয়ালি কিন্তু আমি সাপোর্ট করেছি অ্যাজ এ লাইফ পার্টনার। তার সাথে আমার সম্পর্কটা যেহেতু এখনও একটা আইনি প্রসেসের মধ্যে চলছে, তো সম্পর্কটার কথা আমি এই মুহূর্তে ক্লিয়ার করে বলছি না। যখনই তদন্ত শেষ হবে বা যখনই একটা বিচার কার্য প্রক্রিয়া শেষ হবে, তখনই আমি খুব ক্লিয়ারলি বলতে পারবো, কারণ তাহলেই আপনারা সত্যিটা জানতে পারবেন। তো আমি আসলে বলতে চাই যে প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মা এবং তার পরিবার আমাকে দাবার খুঁটি হিসেবে ব্যবহার করেছেন, তাদের বিভিন্ন অপকর্ম ঢাকার জন্য, তাদের সামাজিক অবস্থান উন্নতি করার জন্য। এবং আমি বলতে চাই যে প্রিন্স মামুন এবং তার গ্যাং, তার কিশোর গ্যাং 143 কিশোর গ্যাং, যে অন্ধকার একটা জগতের বাসিন্দা যারা, যেটা আসলে বাইরের কেউই তাদের সুন্দর সুন্দর ভিডিও, তাদের সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর লাইফ দেখে কেউ বুঝতে পারবেন না। এবং সে সবসময় যেই জিনিসটা ঢাল হিসেবে ব্যবহার করে, দুটো জিনিস ঢাল হিসেবে ব্যবহার করে। একটা হচ্ছে তার প্রতিবন্ধী ভাই বোন। আসলে প্রতিবন্ধী ভাই বোনও তারা অনেক শিক্ষিত, তারা নিজেরা 2-3টা বিয়ে করেছে, তাদের সংসার আছে, এবং তারা শুধু কানে কথা বলতে পারে না, তারা ইভেন কানেও শুনে, এবং তারা বিভিন্ন জায়গায় জবও করে থাকে। তো সেই প্রতিবন্ধী ভাই বোনের দোহাই দেয় সে, এবং সে বলে যে সে খুব ছোট মানুষ, কিন্তু যখন কাজের বেলায় আসে তখন কিন্তু ছোট মানুষ না। 2023 সালের দিকে আমি প্রথম সে তার কিশোরের এই অ্যাক্টিভিটিস কিন্তু আমার সাথে কখনো শেয়ার করেনি, এবং সে কোথায় গেছে, কোথায় যেত এবং কি করতো, বা তার সঙ্গীরা কী ধরনের কিসের মধ্যে ছিল, এই জিনিস আমার সাথে সে কখনোই শেয়ার করেনি। সে যেত, বাইরে যেত, কাজে যেত, এবং আমি জানতাম না যে তারা কি করছে, তারা কি করে, কোথায় যায়। পরবর্তীতে যখন তার সাথে আমার ভালোবাসাটা অনেক গভীর হয়ে গেল, সেও যখন আমার উপর একটা নির্ভরতার জায়গা পেয়ে গেল, তখন কিন্তু সে আমাকে 1-2 বার ওই সব জায়গায় নিয়ে গিয়েছিল। 1-2 বার, আমি জাস্ট হাতে গোনা 1-2 বার, এবং আমি জাস্ট অবাক হয়ে দেখেছি যে এটা একটা প্রচণ্ড অন্ধকার জগৎ। এবং সিনেমাতে আপনারা ভিলেন বলতে যেই ধরনের ক্যারেক্টার বোঝায়, বা ভিলেন লিডার বলতে যেই ধরনের ক্যারেক্টার বোঝায়, আমি প্রিন্স মামুনকে খুব অবাক হয়ে দেখলাম যে উনি একটা সেই ধরনের ক্যারেক্টার। চোখে সুরমা দেওয়া, হাতে ওই রকম মাদক মিশ্রিত সিগারেট খাওয়া, এবং অবাক হয়ে দেখলাম যে এই প্রিন্স মামুনকে কিন্তু আমি চিনি না।
2023 সালে সাকরাইন থেকে শুরু হলো, তখন আমি একটা দুইটা জায়গায় আমি ওর সাথে আমি খুব জোরাজুরি করেছি যে তুমি কোথায় যাও, কি করো, আমি জানতে চাই। তো তখনই তার এইসব বন্ধু বান্ধবকে, যাদেরকে আমি অন্য রূপে দিনের বেলা দেখি, আমার বাসায় আসে, আমার বাসায় খায়, আমার বাসায় থেকে যায়, বা আমাদের সাথে সবসময় চলাফেরা করে, তাদেরকে আমি একটা ভিন্ন এবং অদ্ভুত যেটা বলে ফিকশন, হ্যাঁ, যেটা আসলে আমাদের লাইফের সাথে মানানসই না, এরকম একটা অপরাধ, অন্ধকার, কালো অপরাধ জগৎ আমি দেখতে পেয়েছিলাম। এবং তখন থেকে আমি আসলে চেষ্টা করেছিলাম যে যেহেতু প্রিন্স মামুন আমার জীবনসঙ্গী, তো 2023 সাল থেকে কিন্তু আমি ওর সাথে ভিডিও করা শুরু করি। তো তখন থেকে আমি ওকে চেষ্টা করছিলাম যে সে যেন মিডিয়াতে আসে এবং এই অন্ধকার জগৎটা ছেড়ে চলে আসে, এবং সেই তাকে সঙ্গ দেওয়ার জন্যই কিন্তু আমি তার পাশাপাশি তাকে ভিডিও করতাম, তার পাশাপাশি আমি আমার আইডিতেও ভিডিও ছাড়তাম যাতে সে উৎসাহিত হয়। আসলে তো আমি নিজে একটা কর্পোরেট ওয়ার্ল্ডের বাসিন্দা, এবং আমার এই কর্পোরেট ওয়ার্ল্ডে আসলে ভিডিও করার কোনো দরকার নেই, কারণ প্রিন্স মামুন আসার আগেও আমার একটা খুবই জৌলসপূর্ণ জীবন ছিল এবং এখনও আছে। তো যখন আমি জানতে পারলাম 2023 সালের প্রথম দিকে যে সে একটা অন্ধকার এবং অপরাধমূলক জগতের বাসিন্দা, যেখানে মাদক, মদ, নারী, বিদেশে নারী পাচারকারী, নাইট ক্লাবগুলোতে নারী পাচারকারী, অস্ত্র, এইসব জিনিসের সাথে সে জড়িত, তো তখন থেকে আমি ভাবলাম যে সে যেহেতু আমার জীবনসঙ্গী এবং সে যেহেতু আমার জীবনের সাথে রিলেটেড হয়েই গেছে অলরেডি, তো তাকে আমি যেন ভালো পথে নিয়ে আসি। তো আমি তাকে বারবার তখন থেকে আমি প্রকাশ্যে মানা করতাম যে তুমি এই ধরনের মাদক বা এই ধরনের মাদকদ্রব্য বা এই ধরনের এইসব অ্যাক্টিভিটিসের মধ্যে যেও না, বা এইসব নাইট ক্লাব, বার, এই ধরনের জায়গায় তুমি যেও না, বা এই ধরনের নারী যারা এই ধরনের ব্যবসা করে আসছে, এই ধরনের নারীদের সাথে তুমি মিশো না। কিন্তু তখন সে জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারেনি, কারণ এটা তার রক্তে মিশে আছে, এটা এবং অনেক ছোটবেলা থেকেই তার সাথে আছে।